স্বাগতম। আজকে আমরা যে কনভার্টারটা নিয়ে কথা বলবো এটাও একটা ডিসি কনভার্টার। এই কনভার্টারটার নাম একটু বেশ বড়, এটার নাম হচ্ছে সিঙ্গেল এন্ডেড প্রাইমারি ইন্ডাকটেন্স কনভার্টার। এত বড় নাম আসলে বলার সময় উচ্চারণ করা হয় না, বলার সময় যেটা করা হয় এই প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে লেটারটা অর্থাৎ সিঙ্গেলের এস, এন্ডের ই, প্রাইমারির পি, ইন্ডাকটেন্সের আই আর কনভার্টারের সি নিয়ে এই কনভার্টারটার নাম হয় হচ্ছে সেপিক কনভার্টার। অর্থাৎ আজকে আমরা যে কনভার্টারটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে সেপিক কনভার্টার বা সিঙ্গেল এন্ডেড প্রাইমারি ইন্ডাকটেন্স কনভার্টার। তাহলে প্রথমে আমরা এই কনভার্টারটার সার্কিটের চেহারাটা কেমন হয় সেটা দেখে নিই। সেপিক কনভার্টারের সার্কিটের ছবিটা হচ্ছে একটা এরকম হয়ে থাকে, চুক কনভার্টারের মতনই এটা দেখতে অনেকটা একরকম, তবে চুক কনভার্টারের সাথে সেপিক কনভার্টারের সার্কিটের প্রধান পার্থক্য হচ্ছে এই জায়গায়। এখানে 2 নম্বর ইন্ডাক্টরটা ডায়োডের জায়গায় এবং ডায়োডের জায়গায় হচ্ছে 2 নম্বর ইন্ডাক্টরটা রয়েছে। চুক কনভার্টার পড়তে এসে আমরা দেখেছিলাম যে বাক কনভার্টার, বুস্ট কনভার্টার অথবা বাক বুস্ট কনভার্টারে যেখানে হচ্ছে একটা করে ইন্ডাক্টর ছিল, চুক কনভার্টারে এসে সেখানে হচ্ছে আমরা 2টা ইন্ডাক্টর দেখেছি। ঠিক সেইভাবেই সেপিকেও এসে আমরা 2টা ইন্ডাক্টর দেখতে পাচ্ছি। তাই হিসাবে সুবিধার জন্য আমরা প্রথমে একটা ইন্ডাক্টর এবং পরে আরেকটা ইন্ডাক্টর নিয়ে আলোচনা করব, এবং হিসাব করতে যেন আমাদের সুবিধা হয় যে সেই জন্য আমরা প্রথম ইন্ডাক্টরটাকে L1 এবং পরে ইন্ডাক্টরটাকে আমরা L2 বলেছি। এবং এই ডিসি কনভার্টারটা পড়ার সময় আমরা বলেছি যে এখানে যে ক্যাপাসিটারটা লাগানো থাকে এটা মূলত ফিল্টার হিসেবে কাজ করে। এখানে এই C1 ক্যাপাসিটারটাই হচ্ছে মূলত এই সুইচিং অন এবং অফের সময় হচ্ছে এই ক্যারেক্টারিস্টিক্স এর পরিবর্তন হয়ে থাকে। এখানে সুইচ হিসাবে বরাবরের মতন অন্য সব ডিসি কনভার্টারের মতনই হচ্ছে পাওয়ার মসফেট ব্যবহার করা হয়েছে। সুইচকে যখন অন করার প্রয়োজন হয় তখন হচ্ছে গেটের মধ্যে একটা বায়াস দেওয়া হয় এবং সেই বায়াসটা যখন সরিয়ে নেওয়া হয় তখন সুইচটা বন্ধ হয়ে যায়। যেহেতু সুইচ অন এবং অফ এই 2টা স্টেট রয়েছে, তাই আমরা যখন এই ইন্ডাক্টরের আচরণ সম্পর্কে আলোচনা করব তখন হচ্ছে আমরা সুইচ অন অথবা অফ অবস্থায় ইন্ডাক্টরগুলো কিভাবে আচরণ করে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে যখন সুইচ অন অবস্থায় আছে অর্থাৎ সুইচে যখন গেটে বায়াস দেওয়া হচ্ছে, সুইচটা যখন একটা ক্লোজ সুইচের মতন আছে তখন সার্কিটটা কেমন হয় L1 ইন্ডাক্টরের জন্য সেটা আমরা দেখি। সুইচটা যখন ক্লোজড, সুইচ যখন ক্লোজ অর্থাৎ এই পথটা বন্ধ অবস্থায় আছে তখন সার্কিটটা দেখতে তখন সার্কিটটা দেখতে হচ্ছে এমন হয়ে যায়। এবং আমরা বলেছি যেহেতু C2টা হচ্ছে ফিল্টার হিসেবে কাজ করে, তাই হিসাবের সুবিধার জন্য এই এই ক্যাপাসিটারটা অর্থাৎ C1 ক্যাপাসিটার এগেনস্টে যে ভোল্টেজটা হয় সেটাকে সাধারণত VC লেখা হয়, VC1 এভাবে করে লেখা হয় না। এখন আমরা যদি এই সার্কিটটা সুইচ ক্লোজড অবস্থায় সার্কিটের দিকে যদি লক্ষ্য করি, সুইচটা ক্লোজ থাকার জন্য এইটা লুপের মধ্যে দিয়ে একটা কারেন্ট পরিচালিত হবে। তাহলে এই লুপের যে কেভিএল হয় সেই কেভিএল এর সূত্রটা যদি আমরা লিখি তাহলে আমরা VL1 হচ্ছে Vin লিখতে পারবো। এখন আমরা সুইচ ক্লোজড অবস্থায় L1 এর জন্য সার্কিটটা কেমন আচরণ করে সেটার দিকে আরেকবার লক্ষ্য করি। সুইচ যখন ওপেন, সুইচ অর্থাৎ এখন যদি মসফেটে আমরা বায়াসটাকে সরাই নিই তাহলে এই সুইচটা হচ্ছে খোলা অবস্থায় কাজ করবে, অর্থাৎ সুইচটা ওপেন, এই বাটনের এই জায়গাটুকু খোলা অবস্থায় আছে এমন একটা আচরণ করবে। তাহলে আমরা যদি এখন সার্কিটটা দেখি কেমন হয় সার্কিটটা, তাহলে আমরা একটু এঁকে ফেলি। এখন সুইচটা যেহেতু ওপেন এবং এই সার্কিটটার দিকে লক্ষ্য করলে আমরা দেখবো যে এই আউটার যে বড় লুপটা তৈরি হচ্ছে এই লুপটা
একটা কমপ্লিট সাইকেলের মধ্যে ইন্ডাক্টর 1 এর ভোল্টেজের কেমন পরিবর্তন হয় আমরা এখন সেটা দেখব। আমরা দেখেছি যে এই সম্পূর্ণ ক্লোজ সাইকেলের মধ্যে, অর্থাৎ সুইচটা যখন ক্লোজ থাকে তখন ইন্ডাক্টরটা একরকম ভাবে আচরণ করে, আবার সুইচটা যখন ওপেন হয়ে যায় তখন ইন্ডাক্টরটা আরেক রকম আচরণ করে। তাই এই সম্পূর্ণ সাইকেলটাকে আমরা ওপেন সুইচের জন্য এবং ক্লোজ সুইচের জন্য কেমন হতে পারে সেজন্য আলাদা আলাদা করে হিসাব করব। অর্থাৎ একটা ডিউটি সাইকেলে যখন সুইচটা অন থাকে তখন, আবার ডিউটি সাইকেলে যখন সুইচটা অফ থাকে তখন, এই দুইটা হিসাব আমরা আলাদা আলাদা করে লিখব। তাই এই ইকুয়েশনটাকে আমরা ভেঙে দুইটা অংশে লিখতে পারি। একটা হচ্ছে এমন, টি অন পর্যন্ত এখানে ভিএল এর মধ্যে ইকুয়েশন 1 এবং 2 এর ভ্যালুটা যদি আমরা বসাই দিই তখন আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা 1 নম্বর ইন্ডাক্টরের মধ্যে দিয়ে ভোল্টেজের কিরকম পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটা একটা সম্পূর্ণ সাইকেলে দেখার পরে দেখা যাবে যে আউটপুট ভোল্টেজের সাথে ইনপুট ভোল্টেজের একটা সরাসরি সম্পর্ক আমরা পাই না, বরঞ্চ এখানে যে ক্যাপাসিটরটা ছিল সেই ক্যাপাসিটরের সাথে হচ্ছে ইনপুট ভোল্টেজের যে সম্পর্ক সেরকম একটা সম্পর্ক দেখতে পাই। এখন যদি আমরা 1 নম্বর এবং 2 নম্বর ইন্ডাক্টরের ভোল্টেজের ইকুয়েশনগুলোর দিকে দেখি তাহলে দেখব যে ইনপুট ভোল্টেজের সাথে আউটপুট ভোল্টেজের সরাসরি কোনো সম্পর্ক থাকে না। এই ইনপুট ভোল্টেজের সাথে আউটপুট ভোল্টেজের সরাসরি সম্পর্কের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে পুরো টাইম সাইকেলে এই 1 নম্বর ইন্ডাক্টর এবং 2 নম্বর ইন্ডাক্টরের যে পরিবর্তন হয় সেটাকে আমরা হিসাব করব। প্রথমে আমরা 1 নম্বর ইন্ডাক্টরের কমপ্লিট সাইকেলে কি কি পরিবর্তন হয় সেটা হিসাব করি। একটা কমপ্লিট সাইকেলে 1 নম্বর ইন্ডাক্টরে কি পরিবর্তন হচ্ছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে শূন্য থেকে টি টাইম সাইকেলে VL1 এর কি পরিবর্তন হচ্ছে সেটাকে আমাদের হিসাব করতে হবে। আমরা জানি একটা ইন্ডাক্টরের সম্পূর্ণ কমপ্লিট সাইকেলে শুরু থেকে শেষ পর্যন্ত এটা যদি গড় হিসাব করি তাহলে সেটা হচ্ছে 0 হবে, কারণ ইন্ডাক্টর একটা কমপ্লিট সাইকেল শেষ করে তার একদম শুরুতে, সাইকেলের শুরুতে সে যে অবস্থায় ছিল সাইকেলের শেষে সেই অবস্থাতেই ফেরত আসবে। এজন্য কমপ্লিট সাইকেলে আমরা যদি ইন্টিগ্রেশন নেই বা কমপ্লিট সাইকেলে আমরা যদি একটা গড় করি তাহলে আমরা দেখতে পারবো যে এটা সবসময় 0 হবে। যেহেতু সুইচটা যখন ক্লোজ ছিল তখন ইন্ডাক্টরের ভোল্টেজ একরকম ছিল এবং সুইচটা যখন ওপেন ছিল তখন VL1 এর ভোল্টেজটা অন্যরকম হয়। এর জন্য আমরা এই কমপ্লিট সাইকেলের এই ইন্টিগ্রেশনটাকে 2 ভাগে ভাগ করে লিখবো। সেটা হচ্ছে 0 থেকে টি অন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সুইচটা ক্লোজড ততক্ষণ পর্যন্ত VL1, আর টি অন থেকে টি পর্যন্ত এক নম্বর ইন্ডাক্টরের একটা কমপ্লিট সাইকেলে কি পরিবর্তন হয় সেটা যখন আমরা হিসাব করলাম, হিসাব করে দেখি যে হিসাবের শেষে আমরা ইন্ডাক্টরের সাথে এই ক্যাপাসিটার
ক্যাপাসিটর ভোল্টেজের সাথে ভি ইন অর্থাৎ ইনপুট ভোল্টেজের যে সম্পর্ক এবং আউটপুট ভোল্টেজের যে সম্পর্ক সেটা পাই। অর্থাৎ ক্যাপাসিটরের সাথে ইনপুট এবং আউটপুট ভোল্টেজের একটা সম্পর্ক আমরা পেয়েছি। এটা হচ্ছে 1 নম্বর ইন্ডাক্টরের সাথে কমপ্লিট সাইকেলে হিসাব করে। এখন আমরা 2 নম্বর ইন্ডাক্টরটা একটা কমপ্লিট সাইকেল যাওয়ার পরে এটা কি পরিবর্তন হয় সেটার হিসাবটা করব। 2 নম্বর ইন্ডাক্টরটার জন্য একটা কমপ্লিট সাইকেলে কি পরিবর্তন হয় সেটা যদি হিসাব করতে চাই আমরা, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই সমীকরণটা সমাধান করতে হবে। যেহেতু সুইচ ক্লোজড অবস্থায় এবং সুইচ ওপেন অবস্থায় VL2 এর 2 রকম পরিবর্তন হয়, তাই আমরা এই কমপ্লিট সাইকেলটাকে সুইচ অন অবস্থায় এবং সুইচ অফ অবস্থায় এই দুইটা আলাদা ভাগে ভাগ করে হিসাব করব। এখন আমাদের নিশ্চয়ই মনে আছে 1 নম্বর সাইকেলে অর্থাৎ 1 নম্বর ইন্ডাক্টরের কমপ্লিট সাইকেলে হিসাব করে আমরা হচ্ছে ভিসি এর সাথে একটা সম্পর্ক পেয়েছিলাম। সেই সম্পর্কটা যদি আমরা আরেকবার লিখি, তাহলে ভিসি ছিল হচ্ছে ভিসি এর সাথে সম্পর্কটা ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজের সম্পর্কটা ছিল হচ্ছে এমন। তাহলে আমরা এই সমীকরণে ভিসি এর এই মানটা যদি বসাই দিই, তাহলে আমরা যেটা পাবো তা হচ্ছে ভিসি এর মানটা আমরা এই সমীকরণের মধ্যে বসাই দিয়ে পেলাম যে সেপি কনভার্টারের জন্য ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজের সম্পর্কটা হচ্ছে এরকম। এখান থেকেও দেখা যাচ্ছে যে চুক কনভার্টার বা বাক বুস্ট কনভার্টারের মতন এটারও ডিউটি সাইকেলকে কন্ট্রোল করে এটার একাধারে আউটপুটের ভোল্টেজকে কমানো যায় বা আউটপুটের ভোল্টেজকে বাড়ানো যায়। কিন্তু চুক কনভার্টারের সাথে বা বাক বুস্ট কনভার্টারের সাথে এটা সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে, চুক কনভার্টারের জন্য আমরা দেখেছিলাম যে এখানে একটা মাইনাস সাইন আছে, কিন্তু এখানে সেই মাইনাস সাইনটা নাই। অর্থাৎ সেপিক কনভার্টার যখন আমরা ব্যবহার করব, চুক কনভার্টারে যেখানে আমরা আউটপুট ভোল্টেজটাকে এটার ফেজ কে আমরা পরিবর্তন হতে দেখছিলাম, অর্থাৎ ফেজ যখন পজিটিভ থাকে, ইনপুটের ফেজ যদি পজিটিভ থাকে আউটপুটে সেটা নেগেটিভ হয়ে যায়, এখানে দেখবো যে ফেজের কোনো পরিবর্তন হয় না। ইনপুট ভোল্টেজটা যেই ফেজে থাকে আউটপুট ভোল্টেজটাও সেই ফেজেই থাকবে। এটা সেপিক কনভার্টারের সবচেয়ে বড় সুবিধা, যে এই কনভার্টারটা ব্যবহার করলে আউটপুট ভোল্টেজের পরিবর্তন হয়, কিন্তু ভোল্টেজ ফেজের কোনো পরিবর্তন হয় না। তাহলে সেপিক কনভার্টারের ইনপুট এবং আউটপুটের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা আমরা এখানে দেখলাম, এবং এটার ডিউটি সাইকেল পরিবর্তন করে আউটপুটের ভোল্টেজকে কমানো এবং বাড়ানো যায় বলে এই সেপিক কনভার্টারগুলোকে সাধারণত ভোল্টেজ রেগুলেশনের জন্য সার্কিটে ব্যবহার করা হয়।